নমস্কার, আমি দিশা। আপনাদের সবাইকে স্বাগত জানাই ডক্টর জয়দীপ ঘোষ, অঙ্কোলজিস্ট, ওনার অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেলসে। আজকে আমাদের এই আলোচনায় আমরা চেষ্টা করব লিম্ফোমা বিষয়ক সমস্ত আলোচনা আপনাদের সামনে তুলে ধরার, যাতে আপনাদের সাহায্য হয়। এবং আপনারা অনেক সময় আমাদেরকে লিম্ফোমা বিষয়ক অনেক প্রশ্ন করে থাকেন মেসেজে বা কমেন্টে। সবসময় হয়তো সেগুলোর উত্তর দেওয়া সম্ভব হয় না, তাই এই পডকাস্টের মাধ্যমে আমরা চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের প্রশ্নগুলোর উত্তর আপনাদের সামনে তুলে ধরা। নমস্কার, আজকে আমরা লিম্ফোমা নিয়ে কথা বলবো। এটুকুনি বলতে পারি, যে কটি ক্যান্সার আছে তার মধ্যে লিম্ফোমা কিন্তু ওয়ান অফ দ্য হাইয়েস্ট কিউরেবল ক্যান্সারস এর মধ্যে পড়ে। শুনতে থাকুন, আরো অনেক ইনফরমেশন পাবে। স্যার, প্রথমেই জিজ্ঞেস করব, লিম্ফোমা কি? এক্স্যাক্টলি ব্লাড ক্যান্সার, আর এটা অন্যভাবেও শরীরে ডেভেলপ করতে পারে? দেখুন, লিম্ফোমা, আমরা যদি কথাটাকে ব্রেক করি, লিম্ফোমা স্টার্টস ফ্রম লিম্ফ, মানে ইট ইজ আ ক্যান্সার অফ দ্য লিম্ফয়েড সিস্টেম। আর আমাদের শরীরে লিম্ফয়েড সিস্টেম বলতে মেইনলি যেটা কম্প্রাইজ করে সেটা হচ্ছে লিম্ফ নোডস। এবার কেন এটাকে ব্লাড ক্যান্সার গ্রুপের মধ্যে ধরা হয়, বা আমি যদি একটা বড় ক্যাটাগরি ধরি যে হেমাটো লিম্ফয়েড ম্যালিগনেন্সিস, সেই হেমাটো লিম্ফয়েড ম্যালিগনেন্সি গ্রুপের মধ্যে কেন লিম্ফোমা পড়ে, তার কারণ হচ্ছে লিম্ফ্যাটিক সিস্টেম আর হেমাটোলজিক্যাল সিস্টেম, মানে বোন ম্যারো থেকে যে টি লিম্ফোসাইটস, বি লিম্ফোসাইটস এগুলো যে বেরোচ্ছে, এইগুলো খুব ইন্টারলিঙ্ক উইথ ইচ আদার। মানে লিম্ফোসাইটস তৈরি হয় বোন ম্যারোতে, সেটা গিয়ে লিম্ফ নোডে ম্যাচিওর করে, সেখান থেকে তারা অ্যাজ আ ইমিউন সেল ডেভেলপ করে। কাজেই এই পুরো প্রসেসটা খুব ইন্টার রিলেটেড, এবং সেই জন্য এইটার চিকিৎসাটাও অনেক সময় খুব কমন। সেই জন্য দিস ফলস ইন দ্য গ্রুপ অফ হেমাটোলিম্ফয়েড ম্যালিগনেন্সিস। সো আপনার প্রশ্নের যেটা উত্তর, সোজা উত্তর হচ্ছে লিম্ফ নোডের ক্যান্সারকে লিম্ফোমা বলা হয়, এবং এটা খুব ক্লোজলি রিলেটেড টু আদার ব্লাড ক্যান্সারস। এটার কি কোনো কমন সিমটমস আছে, মানে যেটা দেখেই হয়তো মানুষ প্রথমেই বুঝতে পারবে যে কোথাও গিয়ে এটা হয়তো লিম্ফোমার দিকে যাচ্ছে বা লিম্ফোমা ক্যান্সার হতে পারে? প্রথমত, লিম্ফোমার সবচেয়ে কমন সিমটম হচ্ছে কোনো একটা জায়গার লিম্ফ গ্ল্যান্ড ফুলে যাওয়া। এবার আমাদের শরীরের ভেতরে যে গ্ল্যান্ড গুলো আছে সেগুলো তো আমরা বাইরে দেখতে পাই না, কিন্তু লিম্ফোমাতে মানে এই ট্রাঙ্কের বাইরেও যে লিম্ফ নোড আছে সেগুলো এফেক্টেড হতে পারে। যেমন ধরুন, গলার আমাদের এখানে প্রচুর লিম্ফ নোড আছে, বা আন্ডার আর্মসে প্রচুর লিম্ফ নোড আছে, বা কুচকির জায়গাতে প্রচুর লিম্ফ নোড আছে। তো যখনই সেই এরিয়াস গুলো ইনভলভড হয়, তখন বড় বড় সোয়েলিং ডেভেলপ করে। তো মোস্ট কমন আর্লিয়েস্ট সিমটম অফ লিম্ফোমা হচ্ছে এই সোয়েলিং গুলো। এবং কিছু কিছু লিম্ফোমাতে কিছু অ্যাডিশনাল সিমটমস হয়। যেমন ধরুন, তিনটে খুব কমন অ্যাডিশনাল সিমটম। একটা হচ্ছে কনস্ট্যান্ট একটা জ্বর জ্বর ভাব লেগে আছে অনেক দিন ধরে, 6 মাস 3 মাস 6 মাস ধরে একটা জ্বর আসছে, কোনো ইনফেকশন নেই অথচ জ্বর আসছে। বা ধরুন, যেটাকে বলি আমরা ড্রেঞ্চিং নাইট সোয়েটস, মানে রাত্রিবেলায় হঠাৎ করে এত বেশি ঘাম হচ্ছে, জামা কাপড় ভিজে যাচ্ছে। বা সিগনিফিকেন্ট ওয়েট লস, ধরুন যা ওজন ছিল তার 10%-এরও বেশি ওয়েট লস হয়েছে ইন আ স্প্যান অফ 6 মান্থস। এই তিনটে সিমটমকে লিম্ফোমার ডেসক্রিপশনে বলা হয় বি সিমটমস। তো এই বি সিমটম গুলো অনেক সময় কিন্তু লিম্ফোমার প্রথম সিমটম হিসেবেও আসতে পারে, বাট প্রাইমারিলি লিম্ফ নোড সোয়েলিংটাই হচ্ছে মোস্ট কমন সিমটম। জেনারেলি যেটা হয়তো অনেকেই পাত্তা দেন না, ভাবে যে হয়তো সামান্য ফুলেছে, কিছুদিন পর হয়তো সেরে যাবে। এখানে একটা জিনিস বলে রাখি, সাধারণ ইনফেকশনেও কিন্তু গ্ল্যান্ড ফোলে। সেইটার নিয়মটা হচ্ছে কিছুদিন পর সেই গ্ল্যান্ডটা আবার নর্মালি কমেও যায়, ইনফেকশনটা চলে গেলে। কিন্তু যখনই কোনো গ্ল্যান্ড ফোলা রয়ে যাচ্ছে, তখন কিন্তু দুটো জিনিস আমাদের রুল আউট করা দরকার। এক হচ্ছে সেটা লিম্ফোমা আছে কিনা, আরেকটা হচ্ছে অন্য কোনো ইনফেক্টিভ কারণ যেটায় অনেক দিন ধরে গ্ল্যান্ড ফুলতে পারে। তার সবচেয়ে কমন এক্সাম্পল হচ্ছে টিউবারকুলোসিস। আমরা সাধারণত যেই ওয়েদারে থাকি, স্পেশালি ইন্ডিয়াতে, যে ওয়েদার বা পলিউশন বলুক বা লাইফস্টাইল বলুক, এইসবের ক্ষেত্রে কি কোথাও গিয়ে এই হেলথ রিস্কটা রাইজ করতে পারে? দেখুন, লিম্ফোমার যদি রিস্ক ফ্যাক্টরস দেখি, ঠিক সেগুলো ঠিক কনভেনশনাল বাকি ক্যান্সারগুলো রিস্ক ফ্যাক্টরের সঙ্গে খুব একটা সিমিলারিটি নেই। মানে স্মোকিং, অ্যালকোহলিজম থেকে লিম্ফোমা হয় না, কিন্তু লিম্ফোমার কিছু স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স আছে। যেমন ধরুন, কিছু কিছু ভাইরাল ইনফেকশনস, এপস্টেইন বার ভাইরাস, HHV8, এরকম কিছু ভাইরাল ইনফেকশনস, যাদের ধরুন HIV পজিটিভ, যারা এইডস পেশেন্ট, বা যাদের ধরুন একটা ক্রনিক ইমিউনোসাপ্রেশন স্টেট থাকে, বা ধরুন অটো ইমিউন ডিজিজ যাদের, যেমন ধরুন রিউমাটয়েড আর্থ্রাইটিস বলুন বা SLE, এই ধরনের কিছু ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ যদি থাকে, বা ধরুন কেউ খুব ছোট বয়সে চেস্টে বা কোথাও রেডিয়েশন পেয়েছেন, এই ধরনের কিছু ফ্যাক্টরস থাকলে সেগুলো সাধারণত লিম্ফোমাতে প্রিডিসপোজ করে। লিম্ফোমার ট্রিটমেন্টের ক্ষেত্রে কোন কোন টেস্টগুলো খুব কমন? অনেকেই হয়তো জানতে চান, তারা হয়তো জানেন না যে কি কি টেস্ট হয়তো তাদের ইন ফিউচার হতে পারে। সেক্ষেত্রে যদি একটু জানেন যে কি কি টেস্ট খুব কমনলি তাদের হয়তো করতে হতে পারে।
তিনটে মোস্ট কমন জিনিস আমাদের লিম্ফোমা ট্রিটমেন্টে কাজে লাগে। প্রথম হচ্ছে কিছু রুটিন ব্লাড টেস্ট, এবং সেই ব্লাড টেস্টের মধ্যে কয়েকটা স্পেশাল টেস্ট যেমন LDH, বিটা 2 মাইক্রোগ্লোবিন এটসেট্রা। সেকেন্ড হচ্ছে লিম্ফ নোডটার বায়োপসি, প্রেফারেবলি এক্ষেত্রে এক্সিশন বায়োপসি করাটা বেটার। মানে এক্সিশন আর ইনসিশন বায়োপসি ডিফারেন্স এটাই যে এক্সিশন বায়োপসি মানে আমি একটা ছোট্ট সার্জারি, মাইক্রোস্কোপিক একটা সার্জারি করে পুরো লিম্ফ নোডটাকে বার করে আমি যদি টেস্ট করি সেটাকে বলা হয় এক্সিশন বায়োপসি। আর ইনসিশন বায়োপসি মানে হচ্ছে আমি লিম্ফ নোডটা বার করলাম না, কিন্তু ছোট্ট একটা নিক করে সেখান থেকে টিস্যু নিলাম। আর এখন যেটা বেরিয়ে গেছে সেটা হচ্ছে কোর বায়োপসি, যেখানে আমার কাটা ছেঁড়ার কোনো ব্যাপারই নেই, আমি শুধু একটা মোটা নিডল দিয়ে লিম্ফ নোড টিস্যুটাকে নিয়ে পরীক্ষা করলাম। তো বায়োপসি এবং বায়োপসিতে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বলে কিছু টেস্ট করা হয় সেইটা। আর তৃতীয় ইম্পর্টেন্ট টেস্ট হচ্ছে পেট স্ক্যান। তো সামারাইজ করতে হলে তিনটে মোস্ট ইম্পর্টেন্ট টেস্ট দরকার, কিছু ব্লাড টেস্ট, বায়োপসি এবং পেট স্ক্যান। স্যার, আমি আপনাকে জিজ্ঞেস করবো, যে সমস্ত পেশেন্টরা রয়েছেন এই সিচুয়েশন দিয়ে তারা হয়তো যাচ্ছেন, তাদের ক্ষেত্রে রেগুলার ফলো আপ বা রেগুলার ট্রিটমেন্টের মধ্যে চেক আপে থাকা কতটা ইম্পর্টেন্ট? রেগুলার ফলো আপ তো ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট। প্রথমেই বলে রাখি, লিম্ফোমার একটা ভালো সাইড হচ্ছে যে লিম্ফোমার কিওর রেটটা খুব বেশি। বিশেষ করে আমরা সাধারণত লিম্ফোমাকে দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে হজকিন্স লিম্ফোমা আর একটা নন হজকিন্স লিম্ফোমা। তো যাদের হজকিন্স লিম্ফোমা হয় তাদের কিন্তু কিওর রেট অনেক সময় 80-90%-এরও বেশি। নন হজকিন্সের ক্ষেত্রে হয়তো তার থেকে 10-20% কম, বাট দুটো ক্ষেত্রেই কিওর রেটটা এতটাই বেশি যে লিম্ফোমার প্রচুর লং টার্ম সার্ভাইভার্স হয়। মানে অন্যান্য স্টেজ 4 ক্যান্সার যেমন একটা লাইফ স্প্যান লিমিটেড হয়ে যায়, লিম্ফোমার ক্ষেত্রে কিন্তু অনেকেই অনেক দিন ধরে বেঁচে থাকেন। কাজে এই যে তাদের বাকি যে জীবনটা, সেই সময় দুটো জিনিস হতে পারে। এক হচ্ছে তাদের লিম্ফোমাটা ফেরত আসতে পারে, আরেক হচ্ছে লিম্ফোমা ফেরত এলো না, কিন্তু লিম্ফোমা চিকিৎসা চলাকালীন যেসব ওষুধ তাকে দেওয়া হয়েছিল, যেসব কেমোথেরাপি তাকে দেওয়া হয়েছিল, সেই কেমোথেরাপির কিছু লং টার্ম সাইড এফেক্টস থাকে। যেমন ধরুন কারুর কার্ডিয়াক ডিসফাংশন হতে পারে, বা ধরুন কারুর বোন ম্যারোতে কিছু অ্যাবনর্মালিটিস হতে পারে, বা কিছু ফার্টিলিটি ইস্যুস হতে পারে, লিপিড অ্যাবনর্মালিটিস হতে পারে। এরকম কিছু কিছু লং টার্ম সাইড এফেক্টস থাকে কেমোথেরাপি, যেটা যখন কেমো চলছে তখন বোঝা না গেলেও হয়তো 10-12-20 বছর পর সেটা ধরা পড়ে। তো সেই জন্য আপনি ঠিকই বলেছেন যে ফলো আপে থাকাটা কিন্তু খুব জরুরি। স্যার, আপনি তো এত বছর ধরে প্র্যাকটিসের মধ্যে রয়েছেন, বহু পেশেন্টের সাথে ইন্টারঅ্যাক্ট করেন, আপনি যদি কিছু রিয়েল লাইফ স্টোরি আমাদের দর্শকদের সাথে শেয়ার করেন। দেখুন, রিয়েল লাইফ স্টোরি বলতে একটাই জিনিস বলি যে লিম্ফোমা পেশেন্ট আমার কাছে অনেক এসছেন, এবং সবচেয়ে ইন্টারেস্টিং রিয়েল লাইফ স্টোরি, আমি যদিও ট্রিট করিনি কিন্তু আমার একজন সিনিয়র, তার একজন পেশেন্ট ছিলেন, তার হজকিন্স লিম্ফোমা হয়েছিল 20 বছর বয়সে। সেই হজকিন্স লিম্ফোমা থেকে উনি সেরে ওঠেন, কমপ্লিটলি কিওর হয়ে যান, এবং ফরচুনেটলি তিনি নিজে আজকে একজন খুব ফেমাস লিম্ফোমা স্পেশালিস্ট। আশা করি ভিডিওটা আপনাদের সকলের জন্য খুব হেল্পফুল হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের যদি আর কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো আপনাদেরকে জানাতে। নমস্কার।